আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু সমাধান করছিলাম আমাদের পাঠ্য বইয়ের মূল বইয়ের যেই বহু নির্বাচনী বা সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে তোমাদের বোর্ড প্রশ্ন, সাজেশন এগুলোর পাশাপাশি আমাদের যে মূল বইতে যেই সৃজনশীল প্রশ্নগুলো বা বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকে সেগুলোর সমাধানও কিন্তু তোমরা দেখতে পাবা, সেগুলোর সমাধানও কিন্তু আমাদের প্রশ্ন থাকবে। সেই লক্ষ্যে আমরা আজকে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের প্রথম সৃজনশীলটি অর্থাৎ 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি। আমরা একটু খেয়াল করে দেখব আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলেছে। আমাদের প্রশ্নে বলেছে রিফাত এন্টারপ্রাইজেস একটি ব্যবসা প্রতিষ্ঠান 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংগঠিত হয়েছে। উক্ত ঘটনাগুলো সংগঠিত হয়েছে। ওকে, কি কি ঘটনা সংগঠিত হয়েছে? ডিসেম্বরের 1 তারিখে বলা আছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এরপরে ডিসেম্বরের 3 তারিখে বলেছে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। এরপরে কি বলা আছে ভাইয়া? এরপরে 5 তারিখে বলা আছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। 10 তারিখে বলা আছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। এরপরে আমাদেরকে বলেছে যে 15 তারিখে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান এবং 20 তারিখে আমাকে বলেছে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ কত টাকা ভাইয়া? পাওনাদারকে আমাদের পরিশোধ করছি 15,000 টাকা। ওকে, আমাদের প্রশ্নে আমাদের কাছে কি জানতে চাইছে আমরা একটু দেখব। আমাদের প্রশ্ন নাম্বার ক, ভাইয়া খেয়াল করো, আমাদের প্রশ্ন নাম্বার ক আমাদের কাছে কি জানতে চাইছে? ক নম্বর প্রশ্নে আমাদের ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে, ক নম্বর প্রশ্নে আমাকে বলেছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমার জন্য এটা লেনদেন না। কোনটা কোনটা লেনদেন না ভাইয়া? আরেকবার খেয়াল করো, আমার জন্য লেনদেন নয় কোনো একটা ঘটনা, সেটা যদি লেনদেন হইতে হয় তাহলে ওই ঘটনাকে কমপক্ষে 2টা শর্ত পূরণ করতে হয়। কয়টা শর্ত? 2টা শর্ত। 2টা শর্ত কি কি ভাইয়া? শর্ত নাম্বার 1, শর্ত নাম্বার 1, ওই ঘটনাটা অবশ্যই কি হবে? একটা আর্থিক ঘটনা হইতে হবে। কি ঘটনা হইতে হবে? ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হবে। ওই ঘটনাকে অবশ্যই আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে পরিবর্তন করতে হবে। আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে পরিবর্তন করতে হবে। যদি কেউ এই 2টা শর্ত পূরণ করতে পারে তাহলে তাকে আমি লেনদেন বলবো, আদারওয়াইজ ওইটাকে আমি লেনদেন বলবো না। আচ্ছা, তাহলে আমরা একটু এখানে আইডেন্টিফাই করি কোনটা কোনটা আমার জন্য লেনদেন না, কোনটা কোনটা লেনদেন না। দেখো এই জায়গায় কি বলছে? মালিক কর্তৃক ব্যাংক হতে, 10 তারিখেরটা দেখবো, মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। ভাইয়া মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে, মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে কখনো ঋণ গ্রহণ করে এ তো মালিকের ব্যক্তিগত ব্যাপার, এবং মালিকের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলা এটা আসলে ব্যবসায়ের কোনো ভদ্রতা না, তাই না? তাহলে আমরা যেহেতু একজন ভদ্রলোক বা ভদ্র মানুষ, তো মালিক তার ব্যক্তিগত জীবনে যে কোনো কিছু করতেই পারে, ওইটা আসলে আমাদের আগ্রহের জায়গা না। ওইটা যেহেতু আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করে নাই, এই জন্য ওইটা আমার জন্য কোনো লেনদেন হবে না। কথা কি বুঝতে পারছো? ওইটা আমার জন্য কি হবে না? কোনো ধরনের কোনো লেনদেন হবে না। ওকে, এরপরে দেখো ভাই কি বলা আছে? 15 তারিখ বলা আছে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। আমি আসবাবপত্র কিনতে চাই এই মর্মে আগ্রহ প্রকাশ করেছি, আগ্রহ প্রকাশ করেছি, আমার ইন্টারেস্টটা আমি দেখাইছি। আমি কি পণ্য কিনছি? আসবাবপত্র কিনছি। আমি আসবাবপত্র কিনবো এই উপলক্ষে আমি কি এখনো কারোর টাকা দিছি? কিচ্ছু করি নাই। তাহলে এটা আমার জন্য লেনদেন হবে না। তাহলে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ কত কত? 10 তারিখেরটা আমার জন্য লেনদেন না, 15 তারিখেরটা আমার জন্য লেনদেন না, তাই না? আমরা উত্তর দেখবো, আমরা উত্তর দেখবো। আগে এই প্রশ্নটার একটা পোস্টমর্টম করবো আমরা এখন, মানে এই প্রশ্নটাকে যত ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝা যায় আগে আমরা বুঝবো, দেন আমরা অ্যাপ্লিকেশনে যাব। উত্তরটা আমি তোমাদেরকে দেখাই দিব যে উত্তরটা আসলে এইটা হয় বা উত্তরটা আসলে এইভাবে করতে হয়। চলে যাচ্ছি এরপরে খ নাম্বার প্রশ্নে বলেছে যে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার
কারণ ব্যাখ্যা করো। তার মানে প্রথম কাজ ঘটনাসমূহ থেকে কোনটা আমার জন্য লেনদেন আর কোনটা আমার জন্য লেনদেন না ওইটা আইডেন্টিফাই করা। কি করা? আইডেন্টিফাই করা, তাই না? তাহলে আসো আইডেন্টিফাই করি। কি বলছে ভাইয়া? বলছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। আমি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করছি, এইটা আমার জন্য একটা লেনদেন। এটা আমার জন্য কি একটা লেনদেন। আচ্ছা, এই লেনদেনটা আমাকে কিভাবে প্রভাবিত করে? একটা লেনদেন সেটা আমার ব্যবসায়কে প্রভাবিত করতেছে। কিভাবে প্রভাবিত করে? ওই যে প্রভাবিত করার মাধ্যমটা, উপায়টা যদি আমি জানতে চাই, তাহলে ওই লেনদেনের অভ্যন্তরীণ যে দুইটা পক্ষ, কমপক্ষে দুইটা পক্ষ, ওই দুইটা পক্ষকে আমার আগে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ লেনদেনের অভ্যন্তরীণ পক্ষ দুইটাকে আমি যদি আইডেন্টিফাই করতে পারি, ওই আইডেন্টিফিকেশনের মাধ্যমে আমি বলতে পারবো ও আসলে কোন দিকে যাচ্ছে, ওর আসলে কোন উদ্দেশ্যটা আসলে কি, ও আসলে কোন জিনিসটাকে বাড়াচ্ছে বা কোন জিনিসটাকে কমাচ্ছে, এই জিনিসটা আমি বুঝতে পারবো, তাই না? তাহলে আমরা যদি 1 তারিখের লেনদেনের দিকেই তাকাই, 1 তারিখের লেনদেনে আমার দুইটা পক্ষ কি কি ভাইয়া? 1 তারিখের লেনদেনে আমার দুইটা পক্ষ কি কি? 1 তারিখের লেনদেনে আমাকে বলতেছে মালিক 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করছে। মালিক 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করছে, তাই না? আচ্ছা, মালিক যদি ব্যবসায় শুরু করে তাহলে আমার জন্য কি হয় ভাইয়া? আমার জন্য মালিক ব্যবসায় টাকা দিয়েছে, তার মানে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বাড়ছে। তাহলে এখানে আমি একটা পক্ষ পাই নগদান হিসাব। এখানে আমি একটা পক্ষ পাই কি? নগদান হিসাব। নগদান হিসাব কত ভাইয়া? নগদান হিসাব কত? আচ্ছা, আমি আরেকটু এই পাশে লিখি, জায়গা হবে না নইলে। এই একটা পক্ষ আমি পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে নগদান হিসাব। ওকে, নগদান একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ যদি বৃদ্ধি পায় সেটাকে ডেবিট করতে হয়, তো এই জায়গায় আমি লিখে দিই নগদান হিসাব ডেবিট। ঘটনা কি ঘটছে ভাইয়া? 5 লক্ষ টাকা, 1 2 3 4 5, 5 লক্ষ টাকার সম্পত্তি বৃদ্ধি পাইছে, তাই না? কারণ নগদ টাকা তো একটা সম্পদ, নগদ টাকা এটা তো একটা সম্পদ। সম্পত্তির ফলে কি হয়েছে? আমার ব্যবসায় সম্পত্তি বাড়ছে, মালিক আমার ব্যবসায় নগদ টাকা দিছে, তাহলে আমার ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়ে গেছে। তাহলে এই যে আমার ব্যবসায় নগদ টাকা বাড়লো, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে মালিক ব্যবসায় মূলধন দিছে। তার মানে আমার আরেকটা জিনিস কি বাড়ছে? সেটা হচ্ছে মূলধন হিসাব। মূলধন বাড়লে ক্রেডিট করতে হয়, তাহলে এই জায়গায় আমি করে দিলাম ক্রেডিট কত? 1 2 3 4 5 লক্ষ টাকা। মালিকানা সত্ত্বের সাথে দেখো, মূলধন ও আয়ের সাথে মালিকানা সত্ত্বের একটা ধনাত্মক সম্পর্ক বৃদ্ধিমান, তাই না? তার মানে কি করে? মালিকানা সত্ত্ব সবসময় চেষ্টা করে, মূলধন ও আয় সবসময় চেষ্টা করে মালিকানা সত্ত্বকে বাড়ায় দিতে। ভাই খেয়াল করি, মূলধন ও আয় এরা সবসময় চেষ্টা করে আমার ব্যবসায়ের মালিকানা সত্ত্বকে বাড়াইতে। তাহলে এখানে যেহেতু মূলধনের পরিমাণ বাড়ছে, মূলধন বাড়লে এখানে আমার আয়ের পরিমাণও বৃদ্ধি পাইছে, তাহলে ওই বৃদ্ধি। কথা বোঝা গেছে ভাইয়া? তাইলে এখন যদি আমি তোমাকে বলি 1 তারিখের লেনদেনের হিসাব সমীকরণ পদ্ধতিতে তার কারণ কি? আমরা কারণ হিসাবে বলতে পারি উক্ত লেনদেনের ফলে ব্যবসায়ে নগদ নামের সম্পদ বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। লিখতে পারবো না ভাই আমি? তার মানে কি আমার আগে দুইটা পক্ষ আইডেন্টিফাই করা দরকার। ভাইয়া আগে তুমি বোঝো তোমার ক্লাসে করার উদ্দেশ্যটা কি। তুমি কি এই ক্লাসে কি চাচ্ছ? আমি তোমাকে অঙ্ক করায় দেই, আমি তোমাকে অঙ্কটা বুঝায় দেই। দুইটার উদ্দেশ্য কিন্তু দুইটা। অঙ্ক করায় দেওয়া মানে আমি জাস্ট বোর্ডে অঙ্কটা করে দিব, তুমি অঙ্ক করে ফেললা, আমারটা দেখে দেখে করে ফেললা। আর একটা হচ্ছে অঙ্ক বোঝা। অঙ্ক বোঝার মধ্যে আমি তোমার অঙ্ক করায় দিব না, বাট আমি অঙ্কটাকে এমন ভাবে ভাঙবো যাতে করে তুমি নিজে নিজে অঙ্কটা করতে পারো। আমি সেই চেষ্টাটা করতেছি। তাহলে আমরা 1 নাম্বারটা বুঝলাম। 3 তারিখে আমরা আসি, বলছে ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। আমি ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটা হিসাব খুলছি, তার মানে এটা আমার জন্য একটা লেনদেন, তাই না? এই তার মানে এইটা আমার জন্য এটা একটা লেনদেন। ভালো কথা, এটা আমার জন্য একটা লেনদেন। এই লেনদেনটা আমার ব্যবসায়কে কিভাবে প্রভাবিত করছে দেখি তো। এই 3 তারিখের লেনদেনটা আমার ব্যবসায় কিভাবে প্রভাবিত করছে? ভাইয়া আমি ব্যাংকে টাকা জমা দিয়ে একটা হিসাব খুলছি। ব্যাংকে আমি 50,000 টাকা, খেয়াল করো, মনে করো যে এটা হচ্ছে 50,000 টাকা, মনে করো, হ্যাঁ
মনে করো কৃত্রিমভাবে মনে করো এটা হচ্ছে 50,000 টাকা, ছিঁড়ে গেছে টাকাটা, আরে মনে করো এটা হচ্ছে 50,000 টাকা, আমি এটা ব্যাংকে দিলাম, ব্যাংকে দিয়ে বললাম যে নেন এটা আমার অ্যাকাউন্টে জমা করে আমাকে একটা হিসাব খুলে দেন। তার মানে কি সাথে সাথে আমার ব্যাংক অ্যাকাউন্ট যখনই ওপেন হইল, যখনই খোলা হইল, তখনই কি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বেড়ে গেল না? আমার ব্যাংক অ্যাকাউন্টে কি হয়ে গেল? টাকাটা বেড়ে গেল, তাই না? তাহলে ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংকের টাকা বাড়ছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট। ডেবিট কেন? ব্যাংক একটা সম্পদ, সম্পত্তি ডেবিট বৃদ্ধি পাইলে ওইটারে কি করতে হয়? ডেবিট করতে হয়। কত টাকা? 1 2 3 4 50,000 টাকা, তাই না? এই কত টাকা? 50,000 টাকা। আচ্ছা, ব্যাংক ডেবিট মানে কি? ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক একটা সম্পদ, সম্পত্তির পরিমাণ বাড়ছে। ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পাওয়া মানে কি? এ বৃদ্ধি পাওয়া। ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পাওয়া মানে কি? ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এ বৃদ্ধি পাওয়া। বাড়াই দিলাম এর পরিমাণ, ভালো কথা, এইটুকু বুঝলাম। এখন এই ব্যাংকে টাকা জমা দিলাম আমি, ভালো কথা, কিন্তু ব্যাংকে টাকা জমার টাকাটা আমি কই পাইছি? আমি যে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটা হিসাব খুললাম, এই 50,000 টাকা আমি পাইছি কই? 50,000 টাকা আমার কাছে নগদ ছিল, ওই নগদ টাকাটা আমি ব্যাংকে জমা দিয়ে দিছি। তাইলে আমার পকেটে ছিল 80,000 টাকা, মনে করো আমার পকেটে আছে কত? 80,000। 80,000 টাকা থেকে আমি ব্যাংকে দিয়ে দিছি 50,000, তাহলে আমার কাছে এখন আছে কত? 30,000। তার মানে আগে আমার কাছে ছিল 80,000, এখন আছে কত টাকা? 30,000 টাকা। তার মানে আমার কাছে যে নগদ টাকা ছিল, নগদ টাকার পরিমাণ কমে গেছে না? নগদ টাকা একটা সম্পদ, সম্পদ হ্রাস পাইলে কি করতে হয়? ক্রেডিট করে দিতে হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 1 2 3 4 কত টাকা ভাইয়া? 50,000 টাকা, তাই না? কত টাকা? 50,000 টাকা। তাহলে এখানে কি হইলো? নগদ নামের সম্পত্তির পরিমাণ হ্রাস পাইল। তার মানে ব্যাংকে টাকা জমা দিয়ে একটা হিসাব খোলা হইল, এই লেনদেনের হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ কি হবে? আমরা বলতে পারি উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং নগদ নামের সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে। অর্থাৎ একবার সম্পদ বৃদ্ধি, একবার সম্পদ হ্রাস, একবার সম্পদ বৃদ্ধি আর একবার সম্পদ হ্রাস। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? ওকে, চলে যাচ্ছি আমরা লেনদেন নাম্বার 5। বলা আছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। আমি পণ্য ধারে ক্রয় করি, আমি পণ্য নগদে ক্রয় করি, আমি পণ্য ব্যাংকের মাধ্যমে ক্রয় করি, হোয়াট এভার, আমি পণ্য যেইভাবেই ক্রয় করি না কেন, আমি পণ্যটা ক্রয় করছি। ক্রয় করা মানেই আমার ক্রয় নামের ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়া। আমি যেইভাবে পণ্যটা ক্রয় করি না কেন, ক্রয় করা মানে আমার প্রতিষ্ঠানে ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বেড়ে যাওয়া। কত টাকার ক্রয় নামের ব্যয় বাড়বে? আমার 25,000 টাকার ক্রয় নামের ব্যয়ের পরিমাণটা বাড়বে। 25,000 টাকা, আমার 25,000 টাকা ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়বে। ভাইয়া ব্যয়, খেয়াল করো, ব্যয় এক্সপেন্স, যদি আমার ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়ে, মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। ভাইয়া বেসিকের ক্লাসটা করে এসে এগুলো কইরো, দেখবা একটা সিঙ্গেল লাইনও অবুঝ থাকবে না, কিন্তু শর্ত হচ্ছে আগে বেসিকের ক্লাসটা কইরো। আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে তুমি বেসিকের ক্লাস পাবা। বইয়ের পৃষ্ঠা উল্টা একটু সামনের দিকে যাও, মানে সরি, তুমি এখন যেই পেজে আসো পিছনের দিকে একটু যাও, গেলে দেখবা যে তোমার কাছে কি পাবা? বেসিকের একটা ক্লাস পাবা। বেসিকের ক্লাসটা করো, করে সেই অঙ্কটা করতে বসো, দেখো কোনো কিছু না বুঝে থাকো কিনা, সবকিছু বুঝতে পারবা। দেখো আমার ব্যয়ের পরিমাণ বাড়লে সাধারণত নিয়ম হচ্ছে ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। তো এখানে যেহেতু ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ছে, তাহলে এইখানে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে? মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তাই না? এইটুকু বুঝলাম আমরা সবাই। ওকে, এখন আমি যে পণ্য ক্রয় করছি কিভাবে? আমি পণ্যটা ক্রয় করছি ধারে। পণ্যটা ক্রয় করছি কি? ধারে বা বাকিতে। অর্থাৎ আমি পণ্য কিনে নিয়ে আসছি কিন্তু এখনো টাকা দিইনি। আমি পণ্য ক্রয় করে নিয়ে আসছি কিন্তু এখন আমি কি করি নাই ভাই? টাকা দেই নাই। তাহলে এখন আমি তার মূল্য পরিশোধ করি নাই, ভবিষ্যতে মূল্য পরিশোধ করতে হবে না ভাইয়া? আমি এখনো আমার পণ্যের দাম, আমার পণ্যের মূল্য শোধ করি নাই, শোধ করি নাই আমি এটা। তাহলে ভবিষ্যতে এটাকে আমার শোধ করতে হবে না? এই যে ভবিষ্যতে আমার কাছে
কেউ কোনো টাকা পায়, এটা হচ্ছে আমার জন্য একটা দায়। আমার কাছে ভবিষ্যতে কেউ কোনো কিছু পায়, তাহলে এটা আমার জন্য কি একটা দায়, এটা আমার জন্য একটা পাওনাদার, তাই না? তার মানে আমি ধারে পণ্য ক্রয় করার ফলে আমার এইখানে পাওনাদার নামে দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে দায় বৃদ্ধি পেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে আমার দায় বাড়ছে কত টাকা? 25,000 টাকা। তাহলে এল বৃদ্ধি মানে দায় বৃদ্ধি। খেয়াল করো ভাইয়া, কোনটা বাড়লে ডেবিট, কোনটা বাড়লে ক্রেডিট, এটা বেসিক আলোচনা হয়েছে। আরো একবার বলে দিচ্ছি তোমাদের জন্য, এটা আরো একবার বলে দিচ্ছি, কোনটা বাড়লে ডেবিট, কোনটা কমলে ক্রেডিট হয়, এটা আরো একবার আমি বলে দিচ্ছি। খেয়াল করো, আমার আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব হচ্ছে 5 প্রকার। কয় প্রকার বাবারা? 5 প্রকার। 5 প্রকার হিসাব কি কি ভাইয়া? 5 প্রকার হিসাবের মধ্যে সবার প্রথমে আছে হচ্ছে সম্পদ, এরপর আছে কে? ব্যয়। সম্পদ এবং ব্যয়। এই যে আমার প্রতিষ্ঠানের সম্পদ ও ব্যয়, এই দুইটা উপাদান, খেয়াল করো, সম্পদ ও ব্যয় এই দুটো উপাদানের ক্ষেত্রে যদি সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায়, আবার যদি সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পায়, তাই না? ওকে, খেয়াল করো, যদি সম্পদ ও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সেটা আমার জন্য ডেবিট। এই সম্পদ ও ব্যয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, এটা আমার জন্য কি হবে? ডেবিট হবে। যদি সম্পদ ও ব্যয়ের পরিমাণ হ্রাস পায়, তাহলে এটা আমার জন্য কি হবে? এটা আমার জন্য হবে হচ্ছে ক্রেডিট। গেল এটা। এরপরে আরো 3টা উপাদান আছে, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে দায়, আর একটা হচ্ছে মূলধন। মালিকানা সত্ত্ব লেখা যায়, বাট আমরা মূলধন লিখলে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। আয়, দায়, মূলধন, এই দুটার ক্ষেত্রে কি হবে? যদি আয় দায় মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে সেটাকে আমরা করে দিব কি? ক্রেডিট। যদি আয় দায় মূলধন হ্রাস পায়, তাহলে এটাকে আমি করে দিব হচ্ছে ডেবিট। কথাটা কি বুঝে আসছে ভাইয়া? কথাটা কি বুঝে আসছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, আমার মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, ভাইয়া মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। কয়টা? 4টা। মালিকানা সত্ত্ব আমি কোন জায়গায় লিখবো? এটা লিখবো কোথায়? এটা এই কোনায় লিখি, এই কোণে একটু জায়গা আছে। মালিকানা সত্ত্ব, এটার উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। কি কি? একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে আয়, একটা হচ্ছে ব্যয়, আর একটা হচ্ছে উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, তাই না? দেখো, যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠানে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠানে মূলধন ও আয়ের পরিমাণ হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তার মানে মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, মূলধন ও আয়ের পরিমাণ কমলে মালিকানা সত্ত্ব কমবে। আচ্ছা, ব্যয় আর উত্তোলনের ক্ষেত্রে জিনিসটা উল্টা, যে ব্যয় আর উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব কমে যায়, আবার ব্যয় আর উত্তোলনের পরিমাণ কমে গেলে মালিকানা সত্ত্ব বেড়ে যায়, তাই না? তাহলে এইটুকু ঘটনা যদি আমরা বুঝি, বাকিটুকু আমরা করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে 5 নম্বর প্রশ্নের 5 নম্বর লেনদেনের হিসাব সমীকরণের কারণ কি হবে? আমরা বলতে পারি, উক্ত লেনদেনের ফলে ক্রয় নামে ব্যয় বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এবং পাওনাদার নামে দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পাওনাদার নামে দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কথাটা কি বোঝা গেল ভাইয়া? আচ্ছা, এরপর 10 তারিখেরটা আমার জন্য কি না? আচ্ছা, 5 তারিখেরটা তো আমার জন্য লেনদেন ছিল, তাই না? 5 তারিখেরটা আমার জন্য লেনদেন ছিল, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এটা আমার জন্য একটা লেনদেন। 10 তারিখেরটা আমার জন্য লেনদেন নয়। 15 তারিখেরটাও আমার জন্য লেনদেন নয়, তাই না? ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 20, লেনদেন নাম্বার 20। বলা আছে, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। আমি পাওনাদারকে টাকা পরিশোধ করছি। কি করছি ভাইয়া? পাওনাদারকে টাকা পরিশোধ করছি। এই যে পাওনাদারকে আমি টাকাটা পরিশোধ করলাম, পাওনাদারকে আমি টাকাটা পরিশোধ করলাম, তুমি আর কিছু বুঝো আর না বুঝো, আমার কাছ থেকে ভাইয়া নগদ টাকা চলে গেছে। আমি তোমার কাছে টাকা পাই, ধরে নাও আমি তোমার কাছে 20,000 টাকা পাই, তুমি আমারে বললা, নেন উজ্জ্বল ভাই আপনি টাকা পাইতেন, আপনার টাকা শোধ করে দিলাম। আর কিছু বুঝো আর না বুঝো, তোমার কাছ থেকে 20,000 টাকা কমে গেছে। তার মানে আমার কাছে কেউ টাকা পায়, আমি যদি এই টাকাটা শোধ করে দেই, এই টাকাটা যদি আমি তারে দিয়ে দেই, তাহলে আমার কাছে যত টাকা ছিল ওই জায়গা থেকে কিছু টাকা কমে যায়। ওই জায়গা থেকে কিছু টাকা কি হয়? কমে যায়। ভালো কথা, নগদ টাকা কমে যায়, এতটুকু বুঝলাম।
তাহলে ওই বেটা যে টাকা পাইতো আমার কাছে, এখন আর টাকা চাওয়ার সাহস আছে? আমার কাছে কেউ টাকা পাইতো, তার টাকা দিয়েছি, ভাই নেন আপনার টাকা শোধ। ও আর জীবনে আমার কাছে টাকা চাইতে পারবে? বলতে পারবে যে উজ্জ্বল ভাই আপনার কাছে টাকা পাইতাম, টাকা দেন? ওইটা কিন্তু বলতে পারবে না। তার মানে আমি টাকা পরিশোধ করার ফলে আমার কাছে যারা টাকা পাইতো, যাদের আমি পাওনাদার নামে চিনি, ওই পাওনাদারের পরিমাণ কমে যায়। পাওনাদারের পরিমাণ কি হয়? কমে যায়, তাই না? তাহলে পাওনাদার একটা দায়, দায়ের পরিমাণ হ্রাস পাইলে ডেবিট করতে হয়। তাহলে আমি যাকে লিখতে পারি কি 20 তারিখে লিখতে পারি কি? লিখতে পারি হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট। আর কি? আমি নগদ টাকা দিছি। তাহলে ভাই আমি তার নগদ টাকা দেওয়ার ফলে আমার কাছে যে আগে নগদে যত টাকা ছিল, নগদ টাকা কমে গেছে না? তাহলে নগদ টাকা একটা সম্পদ, কমে গেলে ক্রেডিট করতে হয়, তাই না? কারণ সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়। তাহলে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ভাইয়া? 15,000 টাকা। কত টাকা ভাইয়া? 15,000 টাকা। ওকে। পাওনাদার একটা দায়, দায়ের পরিমাণ ডেবিট মানে কি? দায় কমে গেছে, দায় কমে গেছে। তাহলে আমি এখানে বলতে পারি এল হ্রাস। কি বলতে পারি? এল হ্রাস। নগদান একটা সম্পদ, সম্পত্তিও কমে গেছে, তাহলে আমি এখানে বলতে পারি এ হ্রাস। কথাটা কি বোঝা গেছে কিনা? তাহলে দেখো ভাইয়া, আমরা সবগুলা লেনদেনের সমীকরণ পদ্ধতিতে কারণ লিখলাম, তাই না? আচ্ছা, কারণটা তুমি বলো না, নিজে নিজে বলো যে উক্ত লেনদেনের ফলে ব্যবসায়ী কি হয়েছে? পাওনাদার নামে দায়ের পরিমাণ হ্রাস পাইছে, নগদ নামে সম্পত্তির পরিমাণ কমে গেছে। ভাইয়া আমি বইতে যেই ভাষায় লিখছি ওই ভাষাতেই তোমার লিখতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তুমি তোমার ভাষায় লেখো, তুমি তোমার মতো করে লেখো, সঠিকটা লিখো। সম্পদ বৃদ্ধি পাইলে এ বৃদ্ধি, সম্পদ হ্রাস পাইলে এ হ্রাস, দায় বৃদ্ধি পেলে এল বৃদ্ধি, দায় হ্রাস পাইলে এল হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ও ই বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস পাইলে ও ই হ্রাস। এই কথাগুলো পরিষ্কার রাখো, রেখে তুমি তোমার মতো করে লেখো, কোনো অসুবিধা নেই ভাইয়া। তাহলে আমি আশা করতেছি খ নাম্বারটা আমরা যেভাবে আলোচনা করলাম, তোমরা চাইলে খ নাম্বারটা এখন একাই করতে পারবা। আমি দেখাই দিব, বাট আমি আরো একটু বুঝাইতে চাই। লম্বা হোক ক্লাসটা, কোনো অসুবিধা নেই। তার কারণ আমাদের হিসাব বিজ্ঞানে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এগুলো হচ্ছে পাস করার অধ্যায়, একদম পিওর বেসিকের অধ্যায়। আমি যদি এই দুইটা অধ্যায় ভালো করে শিখি, যদি তোমার শর্ট সিলেবাস হয়, দুইটা অধ্যায় দিয়ে তোমার অনেক ভালো একটা নাম্বার চলে আসবে। যদি তোমার ফুল সিলেবাসও হয়, এই দুইটা অধ্যায় দিয়ে তুমি 30 নাম্বারের সৃজনশীল পাবা। কি মনে করো তুমি? 70 নাম্বারের মধ্যে 30 নাম্বারের সৃজনশীল পাবা অধ্যায় 2 আর 3 দিয়ে। তাই তোমার জীবনে আর কি লাগে? তা আমরা অনেক ডিটেল শিখবো। আসি আমরা গ নাম্বার প্রশ্নে। আমরা আসি আমাদের প্রশ্ন নাম্বার গ। কি বলছে ভাইয়া? গ নাম্বার প্রশ্নে বলছে সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। ভাইয়া তোমরা কি জানো খ নাম্বার প্রশ্ন আর গ নাম্বার প্রশ্নটা একই রকম? তোমরা হয়তো বিশ্বাস করবা না, খ আর গ একই রকম। খ নাম্বারে যেই কথাটার আমি কথাই লিখছি, ব্যাখ্যা আকারে লিখছি, গ নাম্বারে ওইটা আমি গাণিতিক ভাবে লিখবো। গ নাম্বার এটা আমি কি করব? গাণিতিক ভাবে লিখবো। কিভাবে আমি তোমাকে দেখাই। প্রশ্ন নাম্বার লেনদেন নাম্বার 1-এ আমি বলছিলাম 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এটার প্রভাব কি বলছিলাম? উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানে নগদ নামের সম্পত্তি বেড়েছে এবং মূলধন বৃদ্ধি পাওয়ায় মালিকানা সত্ত্ব বাড়ছে। তাহলে মানে আমি যে বিবরণী ছক কাটবো, সেখানে সম্পত্তির ঘরে নগদ নামের সম্পত্তি আমি বাড়াইয়া দিব, যোগ করে দিব, এবং মালিকানা মূলধন বাড়ার ফলে আমি কি করব? মালিকানা সত্ত্ব বাড়াবো, তাই না? আচ্ছা, এরপরে কয় তারিখ? 3 তারিখ। ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে আমার কি হয়েছিল? ব্যাংকের টাকা বাড়ছিল, নগদ টাকা কমছিল। হিসাব সমীকরণের প্রভাবে কি বলছিলাম? উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের ব্যাংক নামের সম্পত্তি বাড়ছে, নগদ নামের সম্পত্তি কমছে। ব্যাংক নামের সম্পত্তি বাড়ছে মানে বিবরণী ছকে গিয়ে, এই যে এইখানে বিবরণী ছকে গিয়ে আমি কি করব? ব্যাংকের ঘরে টাকা বাড়ায় দিব। ব্যাংকের ঘরে টাকা কি করব? বাড়ায় দিব। পাশাপাশি নগদের ঘরে গিয়ে আমি নগদ নামের যে সম্পত্তি আছে, সেই নগদ নামের সম্পত্তিকে কমায়া দিব। নগদের যে ঘর আছে ওইখান থেকে টাকাটা আমি রিডিউস করে দিব, টাকাটা আমি মাইনাস করে দিব। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এরপরে 5 তারিখে কি বলছে? বলছে ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয়ের কাহিনী আমি কি বলছিলাম? যে আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বাড়ার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। তাহলে তুমি ছকের মধ্যে গিয়ে কিছু ভাবার দরকার নেই, 25,000 টাকার মালিকানা সত্ত্ব হ্রাস করে দিবা। পাশাপাশি কি হয়েছিল? আমার দায়ের পরিমাণ বাড়ছিল। কি হয়েছিল? দায়ের পরিমাণ বাড়ছিল। তাহলে তুমি 25,000 টাকার দায় বাড়ায় দিবা। 25,000 টাকার পাওনাদার নামের
দায়টা তুমি বাড়ায় দিবা, ঝামেলা শেষ। এরপরে দুইটা কি না, এরপরে দুইটা আমার জন্য লেনদেন না, এই দুইটা লেনদেন না হওয়ার কারণে এই দুইটা আমার প্রতিষ্ঠানের হিসাব সমীকরণে কোনো ধরনের কোনো পরিবর্তন রাখতে পারে না, কোনো ধরনের কোনো পরিবর্তন হয় না, তাই না? আচ্ছা, তাহলে এরপরে কি আছে 20 তারিখ, পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা। এটার হিসাব সমীকরণের প্রভাব কি বলছিলাম? পাওনাদারের পরিমাণ কমে যাবে, দায় হ্রাস পাবে, নগদ টাকা হ্রাস পাবে। তার মানে তুমি ছকের মধ্যে গিয়ে দায় হ্রাস করে দিবা 15,000 টাকা, নগদ নামের সম্পত্তি কমায় ফেলবা কত টাকা? 15,000 টাকা। সহজ হিসাব, একদম পানির মতো হিসাব। তাইলে তোমাদের তো আসলে লাইভ ক্লাস হইলে আমি তোমাদের থেকে মন্তব্য নিতে পারতাম যে কেমন লাগছে ক্লাসগুলা, বাট তোমরা তোমাদের ওপিনিয়ন জানায়ও যে আমরা যে এইভাবে ডিটেল বুঝলাম এটাতে তোমাদের কারো কোনো অসুবিধা আছে কিনা, এটা নিয়ে তোমাদের কারো কোনো আপত্তি আছে কিনা আমার তোমরা জানায়ও। আচ্ছা, এখন আমরা চাইলে উত্তর দেখাইতে পারি, উত্তর দেখাইলে আমাদের এই লেখাগুলো চলে যাবে। আমি চাই যে তোমরা চাইলে এটা একবার একটা স্ক্রিনশট নিয়ে রাখো ভাইয়া, এটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, যাতে করে কি আমাদের জন্য এই জিনিসটা বুঝতে সুবিধা হয়। নাও তোমরা একটা স্ক্রিনশট নাও, চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে ফাইন, একটা স্ক্রিনশট আমরা নিলাম। এখন তাইলে আমরা আসি, এখানে কি করলাম, যা যা করলাম এইটা আমরা একটুখানি কি দেখবো, সমাধানটা দেখব। আসো চলে যাব আমরা প্রশ্ন নাম্বার কতে। প্রশ্ন নাম্বার কতে আসছে তোমার আসছে 10 নাম্বার আর 15 তারিখের লেনদেনটা লিখছি আমরা, লিখে জাস্ট তুমি যোগ করে দাও না, দুইটা যোগ করে দাও, ঝামেলা শেষ। খ নাম্বার লেনদেনে আমরা আসি। খ নাম্বার লেনদেনে যেইটা যা বলছিলাম, দেখো যেটা যা বলছিলাম, নগদ অর্থে এ বৃদ্ধি পাইছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, নগদ অর্থ এ হ্রাস পাইছে, ব্যাংক ব্যালেন্সে এ বৃদ্ধি পাইছে, ক্রয় করার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, পাওনাদার বৃদ্ধি পাইছে, নগদ অর্থ পরিশোধ করছি বলে নগদ টাকা হ্রাস পাইছে, দায় হ্রাস পাইছে। এখন এই জিনিসগুলো আমি আমার মতো করে লিখছি, তুমি তোমার ভাষায় লেখো, তোমার ভাষায় লেখো। শুধুমাত্র এই যে এ বৃদ্ধি ও ই বৃদ্ধি, এল হ্রাস ও ই হ্রাস, এই কথাগুলো তুমি ঠিক রাখো, ঠিক রেখে তুমি তোমার মতো লেখো, কোনো অসুবিধা নেই, তুমি তোমার মতো লেখো, কোনো অসুবিধা নেই এখানে। ওকে, বিবরণী ছক। বিবরণী ছকটা তোমাদের অনেকের কাছে হ্যাসেল মনে হয়, একদমই হ্যাসেল না। আমরা উপরে যা বলছি তাই লিখবো। দেখো দেখো আমি তোমাকে দেখাই দিই, প্রমাণ সহ দেখাই। উপরে যা বলছি নিচে তাই লিখছি। 1 তারিখে আমি কি বলছি, নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। এই যে দেখো নগদ টাকা আমি বাড়াইছি, নগদের ঘর নগদ টাকা বাড়াইছি, এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এই যে মালিকানা সত্ত্বের ঘর, মালিকানা সত্ত্ব বাড়াইছি। তার মানে খ নাম্বার অঙ্কটা ছিল কথায়, গ নাম্বার অঙ্কটা আসছে গাণিতিক ভাবে। একই প্রশ্ন ভাই, একই বেসিক, একই ব্যাখ্যা, সবকিছু এক, শুধুমাত্র একটাতে আমি কথায় লিখতেছি ব্যাখ্যা আকারে, আরেকটায় আমি গাণিতিক ভাবে লিখতেছি। এই তো তুমি দেখো 3 নম্বর লেনদেনটা দেখো কি হয়েছে, নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ায় নগদ অর্থ হ্রাস পেয়েছে। এই যে দেখো নগদ অর্থ আমি হ্রাস করে দিছি 50,000 টাকা, এবং ব্যাংক ব্যালেন্স এ বৃদ্ধি পেয়েছে। এই যে দেখো ব্যাংকের ঘর, এই যে দেখো আমি এ বাড়ায় দিছি। বোঝা গেছে কথাটা? আবার দেখো এরপরটা দেখো, পুরাটা দেখাই দিই আমি তোমাকে। ধারে পণ্য ক্রয় করার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস এবং পাওনাদার বৃদ্ধি পেয়েছে, তাই না? কয় তারিখের? 5 তারিখ। এই দেখো 5 তারিখে পাওনাদার বৃদ্ধি পেয়েছে। এই যে পাওনাদার বৃদ্ধি পেয়েছে, এই যে ভাই আমি পাওনাদার বাড়ায় দিছি। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, তাহলে এই যে দেখো আমার মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। খুব একটা কঠিন কিছু একদমই কিন্তু না, খুব একটা কঠিন না। লাস্টে এটা দেখো 20 তারিখ কি বলছে, পাওনাদারকে পরিশোধ করার কারণে নগদ অর্থ এ হ্রাস পেয়েছে। এই যে পাওনাদারকে পরিশোধ করছি, নগদ অর্থ এ হ্রাস পাইছে, দায়ের পরিমাণ হ্রাস পাইছে। এই যে দেখো দায়ের পরিমাণ হ্রাস পাইছে। তাহলে কনসেপ্ট বুঝলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবা। এখন অনেকে বলতে পারো যে ভাই আমি তো যোগ বিয়োগ করতে পারি না, যোগ বিয়োগ করি নাই। যোগ বিয়োগ না পারলে বাবা এই বছর এসএসসি দিও না, আরো 2-3 বছর যোগ বিয়োগ শেখো, ক্যালকুলেটর টিপাটিপি শিখো, এরপরে তুমি এসএসসি পরীক্ষা দিও। যোগ বিয়োগ শেখানো খুব একটা মানে আহামরি কিছু না, তুমি অঙ্কের কনসেপ্ট বুঝো। যোগ বিয়োগ তো বাবা তুমি ক্যালকুলেটরেই করতে পারবা, যোগ বিয়োগ তো তোমার শেখার দরকার নাই। বোঝা গেছে কথা? তাহলে দেখো ভাইয়া আমরা এখন যেভাবে বুঝলাম, ইনশাল্লাহ আমরা পুরো বইতেই এইভাবে আলোচনা করেছি, এইভাবে আলোচনা করেছি। হ্যাঁ কিছু কিছু আলোচনা পাবা একটু হালকা, মানে
যেই প্রশ্নগুলো একটু সহজ বা অনেক প্রশ্ন আছে, এইভাবে আলোচনা যদি আমরা করি তাহলে যারা একটু তুলনামূলক ভালো ছাত্রছাত্রী আছে তারা আসলে খুব একটা পছন্দ করবে না, তার কারণ তারা তো ইতিমধ্যে জানে সবকিছু, তো তাদের আসলে এত ডিটেল দরকার নাই। তো যাদের কাছে এই ক্লাসটা কিছুটা বিরক্তিকর মনে হবে তারা আসলে মনে মনে খুশি হইও, তার কারণ তুমি এই জিনিসগুলো পারো বা এই জিনিসগুলো বোঝো, এই জন্য তোমার কাছে কিছুটা খারাপ লেগেছে, তো তার মানে তুমি একটা ভালো লাইনেই আসো। আর যারা যারা ক্লাসটা দেখতেছো, করতে ভালো লাগতেছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করো, এমন ভাবে শেখো যাতে করে এই অঙ্ক না আসুক, এই টাইপের যেই অঙ্কই আসুক ওইটা যেন আমরা অ্যান্সার করতে পারি। তার কারণ হিসাব বিজ্ঞানে হুবহু অঙ্ক কমন আসবে না, বাট প্যাটার্নটা সেম থাকবে। কথা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাই তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। অনেক লম্বা একটা ক্লাস তোমরা করলা, ইনশাল্লাহ এই পরিশ্রমের দাম সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই দিবে, এই পরিশ্রমের মূল্য সৃষ্টিকর্তার কাছ থেকে তুমি অবশ্যই পাওয়া, সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই পুরস্কৃত করবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।